আমি সুলেমান, অটোমান সাম্রাজ্যের দশম সুলতান। আমি অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান। আমি বলছি ভাই আমি সুলতান সুলেমান। এগুলো কথা সবাই বলে, আমার দিকে এগুলো কথা সবাই বলে, জান না? আমার অফিসের কলিগরা প্রায় জোর জবরদস্তি বলে যে এই ভয়েসটা আপনাকে দিতে হবে। ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা। চায়ের দোকানে আলাপ হচ্ছে, সুলতান সুলেমানকে নিয়ে আলাপ হচ্ছে। তা একজন বলছে যে এই লোকটারে এত পছন্দ করতো, এত ভালোবাসতো, কিন্তু কালকের ঘটনা যেটা হয়েছে, কালকের ঘটনার পরে এই লোকটার প্রতি আর কোনো শ্রদ্ধা নাই। পাশের লোক পাচ্ছে, তার পাইলে তো এখনই গাও কাম, তার সবচাইতে বিশ্বস্ত লোকটাকে, এবং বলছে দেখ লোকটারে বুদ্ধিমান মনে করছিলাম, লোকটা যে এত বোকা, ইব্রাহিম থাকলে তার কি ভালো হইতো সেইটা বুঝলো না। ঢাকার বাইরেও থেকে আমার সাথে দেখা করতে আসছে, বরিশাল থেকে দীপ্ত টিভির সামনে এসে দাঁড়ায় আছে, দেখবে বাংলায় সুলতান সুলেমান কে করছে। তারপর আমি সাথে দেখা করতে আসছি, দেখা করার পর একটু হতাশ হয়েছে যে এরকম কালো চেহারার একটা মানুষ খুব তো সুলতান সুলেমান হয়ে যায়, অ্যাটিটিউড সুলতান সুলেমানের মতো হয়ে যাচ্ছে। আমি জানি না আসলে এরকম করতাম কিনা, মানে কোনো ব্যাপারে কথা বলতে গেলেই বলতো আমার নাকি সুলতান সুলতান ভাব এসে যাচ্ছে, বা আমি অডাসিটি দেখাচ্ছি। সুলতান সুলেমানের মৃত্যুর দৃশ্যের ভয়েস দিতে গিয়ে আমি যেদিন ওই পর্বটা ভয়েস দিই, সেই দিন মানে প্রাণহীন হয়ে থাকা যাকে বলে সেই রকম। আমি কারোর সাথে কোনো কথা বলতে পারছিলাম না ভয়েস দেওয়ার পরেও। আমি নিজে সেদিন খাইতে পারিনি, মানে কোনো খাবার গ্রহণ করতে পারি নাই। সুলতান সুলেমানের ফ্ল্যাশব্যাকে আমরা 15 বছরের সুলতান সুলেমানকেও দেখতে পাই, যখন তার ইব্রাহিমের সাথে কৈশোর অতিক্রম সময়টাতে যখন তাদের বন্ধুত্ব তৈরি হচ্ছে। এরপরে সে ক্ষমতা দখল দায়িত্ব নিচ্ছে যখন, সেখান থেকে গল্পটা শুরু হয়। এরপরে মৃত্যু পর্যন্ত এর মধ্যে তার মানে নানা রকম সাম্রাজ্যের নতুন নতুন সাম্রাজ্য তৈরি করা, তার বংশ লতিকার বিস্তার, এরকম নানা রকম ঘটনা ঘটছে। আপনি যেটা বললেন, তার চেয়ে সবচাইতে নিকট বন্ধু, সহকর্মী, তার সবচাইতে কাছের লোক ইব্রাহিমকে সে নিজেই হত্যার নির্দেশ দিচ্ছে। ইব্রাহিমের ঘটনার ক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ে যে সুলতান সুলেমান যখন ভয়েস দিচ্ছিলাম, তখন মানে একদিন ডাবিং শেষ করেই বের হয়ে আমার ফুটপাতের দোকানে, মানে একদম রাস্তার পাশ দিয়ে যেসব ফুটপাতের চায়ের দোকান থাকে, ওসব যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় গেলেই আমার ওই ফুটপাতের চায়ের দোকানে চা খাওয়ার একটা নেশা আছে, বা আমার ইচ্ছে করে। তো এটা আমি সবসময় করি, এখনও করি। তো ওই চা খেতে বসছি, চা খেতে বসার পরে তার আগের দিনের পর্বে সুলতান সুলেমানের ওই ইব্রাহিমের গর্দান নেওয়া হয়। এই পর্বটা অনেয়ার হয়েছে, ইব্রাহিম মারা গেছে। সুলতান সুলেমানের যেটার মূল মানে কাজটা আসলে সুলতান সুলেমান আদেশ দিয়েছে, বা নিজেই এরকম করে গর্দানটা নিয়ে নিল। এখন চায়ের দোকানে আলাপ হচ্ছে যে সুলতান সুলেমানকে নিয়ে আলাপ হচ্ছে, যে একজন বলছে যে এই লোকটারে এত পছন্দ করতো, এত ভালোবাসতো, কিন্তু কালকের ঘটনা যেটা হয়েছে, কালকের ঘটনার পরে এই লোকটার প্রতি আর কোনো শ্রদ্ধা নাই। পাশের লোক পাচ্ছে, তার পাইলে তো এখনই গাও কাম, তার সবচাইতে বিশ্বস্ত লোকটাকে, এবং বলছে দেখ লোকটারে বুদ্ধিমান মনে করছিলাম, লোকটা যে এত বোকা, ইব্রাহিম থাকলে তার কি ভালো হইতো সেইটা বুঝলো না। সে কীভাবে হুররামের বুদ্ধিতে ইব্রাহিমকে জীবনটা নিয়ে নেয়, ক্ষতিটা তো সে তার ইব্রাহিম করে। এরকম নানা রকম কথা 5-7 জন সবাই বলতেছে, আমি এক কোণে বসে বসে চুপচাপ করে চা খাচ্ছি। হ্যাঁ, মানে আমি কোনো কথা, এবং মাঝে মাঝে আমার গায়ে হাত দিচ্ছে কি ভাই কিছু বলেন না কেন, মানে আমি কেন তাদের সাথে পার্টিসিপেট করছি না। আমি হ্যাঁ ঠিকই তো বলছেন, এরকম কথাবার্তা বলতেছি, বুঝছেন। আরেকটা ঘটনা আছে, সুলতান সুলেমান তখন টিভিতে স্ক্রিনে ওই যে দোকানি, সে তার দোকানের মধ্যে টেলিভিশন স্ক্রিন সুলতান সুলেমান দেখতেছে। তো আমি বিলটা দেওয়ার জন্য তাড়াহুড়ো করছি, আমি আবার যাবো, আমি বলছি ভাই বিলটা নেন। তো আমাকে আমার দিকে তাকাচ্ছে না, বলছে আছে, মানে এমন একটা সিন চলছে আর অন্যদিকে তাকানো যাবে না। ওই যে বললাম না, ক্লিফ হ্যাঙ্গার ওকে ঝুলাই ফেলছে, আর হুক হয়ে গেছে, ও এরকম করছে আসতে। তা আমি বলছি ভাই আমি সুলতান সুলেমান। এগুলো কথা সবাই বলে, আমার দিকে তাকাচ্ছে, এগুলো কথা সবাই বলে, জান না? মানে আমি তো আসলে সুলতান সুলেমান, আমি মাঝে মাঝে বলি, এবং অনেকে এরকম হতাশও হয় যে ওই রকম মানে তার্কিশ একটা ফিগার দেখে তারা সুলতান সুলেমান নিজে দেখতে অবশ্য খালিদ এরগেঞ্জের মতো ছিলেন না। খালিদ এরগেঞ্জ আমার কাছে মনে হয় যে আরও ম্যানলি একজন মানুষ, যিনি অভিনয় করেছেন পর্দায়, এবং পর্দায় দেখতে দেখতে তারা মনে হয় যেন বাংলায় যে কথা বলছে সুলতান সুলেমান, তাকে দেখতেও যেন ওই খালিদ এরগেঞ্জের মতোই হবে, এরকম চিন্তাভাবনা নিয়েও অনেকে ঢাকার বাইরেও থেকেও আমার সাথে দেখা করতে আসছে, বরিশাল থেকে দীপ্ত টিভির সামনে এসে দাঁড়ায় আছে, দেখবে বাংলায় সুলতান সুলেমান কে করছে। তারপর আমি সাথে দেখা করতে আসছি, দেখা করার পরে একটু হতাশ হয়েছে যে এরকম কালো চেহারার একটা মানুষ, বাঙালি চেহারাই তো, এটা তো ইউরোপিয়ান চেহারা, মানে তার্কিশ চেহারা তো না, বা ওইরকম ইয়া না, তো তার সেই সুলতান সম্রাট এরকম তো দেখা যাচ্ছে না, একটু হতাশই হয়েছে। তারপরেও সে এত খুশি, মানে আলটিমেটলি যে বরিশাল থেকে আসা সার্থক, যে আমি তাকে 2টা লাইন, তার খুব রিকোয়েস্ট আমি একবার করে হলেও সুলতান সুলেমানের একটা লাইন শোনাই। যেটা হয় যে ডাবিং তো আমরা স্ক্রিপ্টটা দেখে দেখে পড়ি, এটা তো মুখস্থ ওই অর্থে মানে ছোটস্থ করা হয় না। সো যে কারণে ডায়লগ বেশিরভাগ মনে থাকে না। তো যার সাথে দেখা হয় ভাই একটা লাইন বলেন, একটা লাইন বলেন, লাইনটা বলা কঠিন হয়ে যায়, কারণ কোন লাইন কোথায় হারাই গেছে তার কোনো ঠিক নাই। আপনি নিজেও থিয়েটার নিয়ে পড়াশোনা করছেন, আপনি নিজেও বুঝবেন যে
চরিত্র যখন চরিত্র যখন আমরা গড়ে তুলি তখন এক চরিত্রের সাথে আমার নিজের চরিত্রের একটা সংঘর্ষ তৈরি হয় নানা রকমভাবে। মানে ওর হাঁটা চলা টিয়ে আচার আচরণ ইত্যাদির সাথে যখন আমি অ্যাডাপ্ট করতে চাই, ওর অন্তর্জগৎ সম্পর্কে জানতে চাই, তখন আমার অন্তর্জগৎ আর ওই চরিত্রের অন্তর্জগতের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। সেটা নিজের সেই কনফ্লিক্টের মধ্যে দিয়ে চরিত্রের জার্নিটা হয়। আশেপাশের লোকরা বিব্রত হয়। আমার তখন যেটা হতো যে আমার আশেপাশের নিকটজনরা মানে আমি না করলেও মনে হয় এরকম বলতো, খুব তো সুলতান সুলেমান হয়ে যায়, অ্যাটিটিউড সুলতান সুলেমানের মতো হয়ে যাচ্ছে। আমি জানি না আসলে ওরকম করতাম কিনা, মানে কোনো ব্যাপারে কথা বলতে গেলেই বলতো আমার নাকি সুলতান ভাব এসে যাচ্ছে, বা আমি অডাসিটি দেখাচ্ছি, সুলতান সুলেমান যেমন অডাসিটি দেখায় সেরকম অডাসিটি দেখাচ্ছি, সুলতান সুলেমানের মতো হামবরা নিজের ব্যক্তিত্বকে অনেক ইম্পর্টেন্ট মনে করছে কিনা। বন্ধুরা বলতো তুই কি নিজের সুলতান সুলেমান মনে করিস কিনা। মানে ইব্রাহিমকে যখন গর্দান নেয় তখন আমি নিজেই আপসেট হয়ে গেছি কারণ আমার নিজের ব্যক্তি চরিত্র আর সুলতান সুলেমানের তখন আমার মধ্যে ওই কনফ্লিক্টটা হচ্ছে না, ইজ দিস নট রাইট। সুলতান সুলেমান ভাবছে এটা এই মুহূর্তে এটা ঠিক আছে। সন্তানের ক্ষেত্রে তাই হয়েছে। সুলতান সুলেমান যখন মারা যাচ্ছে, আমি মনে হয় এর আগেও মঞ্চে বা টেলিভিশনে মারা গেছে এরকম 2-4টা চরিত্র অভিনয় করছি। আমার কাছে আমি জানি না আসলে মৃত্যুর অনুভূতি কী। মানুষ তো আসলে সবই মানে প্রত্যক্ষ অনুভূতি থেকে অভিনয় করে না পৃথিবীর সব কিছু, বা মানে কী বলে মেমোরি রিকল করে, বা অনেক মাধ্যমে অন্য জায়গা থেকে অভিজ্ঞতা থেকে সে তার ওই জায়গাটা করে। মৃত্যুর অভিজ্ঞতা তো কেউ নিজের অভিজ্ঞতা নিয়ে আর মৃত্যুর অভিজ্ঞতা অভিনয় করা সম্ভব না। আমি জানিও না মৃত্যুর অভিজ্ঞতা কেমন হতে পারে। সুলতান সুলেমানের মৃত্যুর দৃশ্যের ভয়েস দিতে গিয়ে আমি যেদিন ওই পর্বটা ভয়েস দিই সেই দিন মানে প্রাণহীন হয়ে থাকা যাকে বলে সেই রকম। আমি কারোর সাথে কোনো কথা বলতে পারছিলাম না ভয়েস দেওয়ার পরেও। আমি নিজে সেদিন খাইতে পারিনি, মানে কোনো খাবার গ্রহণ করতে পারি নাই। মানে আমার এক গ্লাস পানি খাওয়ার মতো অনুভূতি তৈরি হচ্ছিল না ভিতরে, মানে প্রাণটা থেকেও নাই এরকম একটা। আমি নিজে সুলতান সুলেমান না অবশ্যই, কিন্তু যখন ওই চরিত্রের মধ্য দিয়ে জার্নি করছি এবং তার মৃত্যুটা আসলেই এত হৃদয় বিদারক, মনে হচ্ছিল গোটা পৃথিবী জানে একটা মৃত্যু। মানে হয় না যে মানে কোনো একটা ব্যক্তির মৃত্যু তো এত বড় বিষয় নাই হতে পারে। একটা ব্যক্তি কোনো ব্যক্তি মারা গেলে গোটা বাংলাদেশ জানে, কোনো ব্যক্তি মারা গেলে গোটা পৃথিবী জানে, এরকম হয়। সুলতান সুলেমানের মৃত্যু আমার কাছে মনে হয় যেন ওই 1500 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতবার সুলতান সুলেমানের কথা মানুষের মধ্যে আসবে, তার যে মৃত্যুর কথা মনে আসবে, মনে হবে গোটা পৃথিবী একবারে যেন শিহরিত হয়ে উঠলো সুলতান সুলেমান মারা গেছে। এবং তার মৃত্যুর যে বর্ণনাটাই মানে যেই দৃশ্য রচনা করা হয়েছে, যে স্ক্রিন প্লে, যে চিত্রনাট্য যেটা সুলতান সুলেমান সিরিজ আমরা দেখেছি, সেটারও মেকিং এত অসাধারণ, একদম সত্যি ওই অনুভূতির কাছাকাছি পৌঁছে দেয়। দর্শকদের তো আমাকে মনে হয় দিয়েছে, ব্যক্তিগতভাবে আমি ভীষণভাবে ওই রকম প্রত্যেকটা জার্নিতেই। ইভেন দো আপনি যদি মৃত্যুর আগে যদি বলেন যে ও প্রথমে ওর একজন স্ত্রী ছিল, তারপরে হুররাম সুলতানকে সেই ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে তার সাথে বিয়ে করে, এবং এরপরে আরও টোটাল 3-4টা সে বিয়ে করে, আমরা সিরিয়ালে দেখি। তো এই প্রত্যেকটা জার্নিতেই তার সন্তান হচ্ছে, আজান দিচ্ছে, এই যে মুহূর্তগুলি যাচ্ছে, এবং সন্তানদের মধ্যে কোন সন্তান পরবর্তী ক্ষমতার যে কারণে তার বড় মুস্তাফাকে তার সরাই দিতে হয়েছে, মুস্তাফা না বায়েজিদ না কে তার সন্তানের ইতিহাসে এইভাবেই আছে। কিন্তু এই যে ইতিহাস পাঠ আর ইতিহাসের মধ্যে নিজেই জার্নি করা, এই দুইটার পার্থক্যটা আমি বুঝতে পারছি। আমি যে অটোমান সাম্রাজ্যের ইতিহাস পড়েছি, এটা পড়তে যায় আমাদের কোর টিম যারা ছিলাম, তা আমরা সবাই ডাবিংয়ে যাওয়ার আগে অটোমান সাম্রাজ্যের ইতিহাস থেকে শুরু করে সবগুলি আমি মানে একটা সেশনের মধ্যে দিয়ে, পাঠচক্রের মধ্যে দিয়ে গেছি। তো সেটা পড়া একরকম, আর ওই জার্নিটা নিজেই করা একরকম। আমি বলবো যে ওই জার্নিটা নিজেই করেছি। হ্যাঁ, মনে তো হয়েছে, এবং সেরকম উদ্যোগও নিয়েছিলাম। আমরা ভাবছিলাম যে দীপ্ত টিভিতে যখন জব করতাম তখন আমাদের মানে গভর্নিং বডির সঙ্গে কথা হচ্ছিল, ম্যানেজিং বডির সঙ্গে, যে যদি ঢাকায় আমরা আর্মি স্টেডিয়ামে খালেদ এরগেন্সকে নিয়ে এসে একটা শো করতে পারি, যেখানে আমি বাংলায় কথা বলছি, উনি টার্কিশে কথা বলছে, উনিও 2-1টা লাইন সুলতান সুলেমানে বাংলায় বললো, আমিও 2-1টা লাইন টার্কিশে বললাম, এবং সেটা স্ক্রিনের লিপের সাথে আমরা সিঙ্ক করছি দর্শকের সামনে, এরকম একটা আয়োজন করবার কথা ভেবেওছি। আর অভিনেতা হিসেবে সুলতান সুলেমান যিনি অভিনয় করেছেন খালেদ এরগেন্স, এরকম উচ্চতার অভিনেতা হিসেবে আমি যদি ওখানে ডাবিং নাও করতাম, আমি তো দেখা করতে চাইতাম অভিনেতা হিসেবেই। এত বড় উচ্চতার একটা মানুষের সঙ্গে দেখা করলে নিঃসন্দেহে আমি ঋদ্ধ হতাম। আমি তার জীবনের যে অভিজ্ঞতা, যে একজন অভিনেতা নানা চড়াই উত্তরের মধ্য দিয়ে যায়, সেই সমস্তগুলি যদি কিছুটা হলে জানতে পারতাম, একজন শিল্পী হিসেবে নিজেকে উপকৃত করতে পারতাম। না, আমি জানি ওটা ভাইরালও হয়েছে অনেক, অনেক ছোট ভিডিও অংশ কেটে অনেক মিলিয়ন লোক দেখেছে আমাকে। অনেকে এটার বিভিন্ন রিলসের বিভিন্ন অংশই আমাকে মাঝে মাঝে অনেকে ইনবক্স করে, অপরিচিত অনেকেই। আমার ওই অর্থে সমস্ত সংলাপ ওইভাবে মনে নাই,
আমি আপনার অনুরোধে আমি যেটা মানুষকে বলি, ওই যে আমাদের ইন্ট্রোতে ছোট্ট একটি লাস্ট রানে শেষ যখন সুলতান সুলেমান নিজের পরিচয় দিচ্ছে যে আমি সেইটা, সেখান থেকে আমি একটা লাইন বলতে পারবো জাস্ট আপনাদের জন্য, কারণ আমার আসলে মনে নাই অধিকাংশ লাইন। ওখানে বলছে যে আমি সুলেমান, অটোমান সাম্রাজ্যের 10ম সুলতান। নতুন কিছু টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দিয়েছিল সরকার, এবং দীপ্ত টিভি তখন লাইসেন্স পেয়েছে, তখনও মানুষ জানে না। তো আমাকে দীপ্ত টিভির পক্ষ থেকে যোগাযোগ করা হলো। দীপ্ত টিভির আগে আসলে এটা টুন বাংলা অ্যানিমেশন স্টুডিও, কাজী ফার্মসেরই আর একটা সিস্টার কনসার্ন, তারা এই সুলতান সুলেমান ডাবিং করবে। তার আগে আরেকটা বাংলাদেশে একটা মৌলিক অ্যানিমেশন সিরিজ করবে। এই সমস্ত মিলায় একটা ভয়েস অ্যাক্টিং ডিরেক্টর খুঁজতেছিল তারা। তো ওখানের যে অ্যানিমেশন ফিল্মের যে ডিরেক্টর, তিনি এখন ইউল্যাবের টিচার মনিরুজ্জামান শিপু, উনি আমার শো শেষে আমাকে অনুরোধ করলো ইউ শুড অ্যাপ্লাই। আমি বললাম যে আমি চাকরি জীবন ছাড়ছি তো অনেকদিন, এই চাকরি জীবনে আর কখনো ঢোকার ইচ্ছা নেই। বলছে না, এটা চাকরি না, তো এটা তো ভয়েস অ্যাক্টিংয়ের চাকরি, মানে তুমি ডিরেকশন দিবা আর তোমার সাথে কিছু। শিবু ভাই আমাকে মানে অনেক স্নেহ করে। শিবু ভাই বলছে আরে পারবা তুমি, অসুবিধা নেই, আমরা শিল্পীরা আছি, সব পারে যাবো, আমরা অ্যানিমেটাররা সব চারুকলার শিল্পী টিল্পী, তার সাথে তুমি তোমার থিয়েটারে কিছু লোক নিয়ে, কিছু থিয়েটারের কর্মী আর কিছু চারুকলার শিল্পী, এই মিলেই অফিসটা। তা বললাম তাহলে অফিস মানেই তো আমার শিল্পকলার মতোই ব্যাপার স্যাপার, বা আমার মানে কালচারাল সংগঠনের মতোই ব্যাপার অফিস। এবং সেখান থেকে আমি মোটামুটি আমার জীবন ধারণের টাকা পয়সা যা মানে যতটুকু লাগে, ভালো একটা স্যালারিরও আভাস দিল, যে মানে বেতন যেটা বললো সেটাতে আমার মোটামুটি সচ্ছলভাবে মানে আমার যে যতটুকু লাগে ততটুকু হয়ে যায়। কথা বলার পর অফিসের পরিবেশ দেখে আমার নিজের মায়া লেগে গেল এবং মনে হলো যে এই জায়গায় আমার কাজ করা দরকার। তারপরে ওনাদের এমডি এবং ওই কাজী ফার্মসের ডিরেক্টর যারা, তাদের সাথে কথা বলার পর মনে হলো যে সোকল মানে ওই যেই কী বলবো কর্পোরেশনের যেই চাপ, কর্পোরেট জবের যে চাপ, যেটা মানুষের আমি মনে করি যে সৃজনশীলতার পক্ষে অনেকটাই বাধা। তো বললো না, তারা সৃজনশীলতাটাকেই উস্কে দিতে চাচ্ছে, কর্পোরেশনের আইডিওলজি না, বরং সৃজনশীলতা বা ক্রিয়েটিভ কাজটা কীভাবে করা যাবে, মালিক পক্ষের চাওয়া পাওয়া তাই, সেটা তো মিলে গেল। তো কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে যখন সুলতান সুলেমানের প্রজেক্টটা কাজী ফার্মসের এমডি উনি তাও তুরস্ক থেকে বা পাইলট হিসেবে 3টা এপিসোড নিয়ে এসে আমাকে দিলেন, ইংলিশ স্ক্রিপ্ট সহ। আমরা মানে ইংলিশ স্ক্রিপ্ট আরেকজনকে দিয়ে করিয়ে নিয়েছিলাম, কারণ আমরা সুলতান সুলেমানের প্রথম অনেকগুলি পর্বই সরাসরি তার্কিশ থেকে বাংলা করেছিলাম, এটাও আরেকটা চ্যালেঞ্জ ছিল। তো আমি নিজে ইংলিশ সাবটাইটেল সহ দেখলাম প্রথম পর্বটা সাবটাইটেল সহ ছিল আমাদের। দেখার পরে তো আমি বুঝতে পারলাম যে এইটা সামথিং মানে তাদের কি বলবো চিত্রনাট্য, কস্টিউম, লাইট, ওভারঅল ডিরেকশন, অ্যাক্টিং। কারণ আমাদের সুলতান সুলেমান যিনি অভিনয় করেছেন হালিদ এরগেঞ্জ, উনি হচ্ছে তুরস্কের মানে অল টাইম মানে কি বলবো লিজেন্ডারি একটা অ্যাক্টর এবং অল টাইম ফেভারিট। উনি একাধিকবার ওখানকার জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনয়ে, এবং ওনার মাপের অভিনেতা তুরস্কে আসলে নাই। এবং শুধু উনি খালিদ এরগেঞ্জ না, সব অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে ওখানে যদি 300-400 লোক অভিনয় করে থাকে মূল চরিত্রগুলিতে, সবাই এত ঠিকঠাক অ্যাক্টিং, প্রত্যেকটা প্রপ, সেট, কস্টিউম, প্রত্যেকটা মুহূর্ত, লাইট, ইভেন দ্য ক্যামেরার এডিটিং বা সিজির কাজ, অ্যানিমেশনের কাজ, প্রত্যেকটা এত দুর্দান্ত। মানে আমরা দেখে থাকি যে নেটফ্লিক্সের মানে কিছু সিরিজে এরকম ঘটনা ঘটে থাকে, টিভি সিরিজে এরকম আয়োজন, আমরা তখন পর্যন্ত এই অভিজ্ঞতার সম্মুখীন হইনি। আবার অনেক বড় বড় হলিউডের চলচ্চিত্রে দেখেছি যে ওইরকম যত্ন করে নির্মাণ করে, টিভি সিরিজের প্রতিটা শট যেরকম যত্ন করে নির্মাণ করা। এবং আমরা বলি যে ক্লিফ হ্যাঙ্গার, মানে দর্শককে ঝুলে রাখবে, বিজ্ঞাপন বিরতির পর সে অন্য কোথাও যাবে না, এখানে ফিরতেই হবে, বা পর্বটা যেখানে শেষ হবে সেখানে তাকে এমন জায়গায় হ্যাং করে রাখবে, পরের পর্ব তাকে আসতেই হবে। সুলতান সুলেমানের ক্লিফ হ্যাঙ্গার প্রতিটা সিনে প্রতিটা মুহূর্তে মানে আপনি যে ডায়লগে ছাড়বেন সেই ডায়লগের পরেরটুকু শুনতে হবে, এরকম একটা জায়গায় ওদের মেকিংটা এত অসাধারণ। সো এইটা পাওয়ার পর মনে হলো যে এইটা মানে বাংলাদেশের যে দর্শক, তখন আমরা দেখতাম যে বাংলাদেশের দর্শক টিভিতে শুধুমাত্র জি বাংলা, স্টার জলসা দেখে, বাংলাদেশের কোনো চ্যানেল বলতে গেলে দেখে না, এইরকম একটা অবস্থা চলতেছে। তো আমি আমার টিম নিয়ে যখন কাজ করি, এইটা মনে হয় 2015 সালের বা 16 সালের কথা। দীপ্ত অন এয়ারে এসছে মনে হয় 2018 সালে, মানে তারও 2 বছর আগে থেকে আমরা এটা নিয়ে কাজ করছিলাম, 2-3 বছর আগে থেকে। তো যখন আমরা কাজ করতে শুরু করলাম, আমি একটা টিম গোছালাম, থিয়েটারের সব শিক্ষানবিশ বা একদম থিয়েটারে মাত্র এন্ট্রি করেছে এরকম ছেলে মেয়েদের 11 জনকে নিয়ে আমি একটা টিম তৈরি করলাম। ডাবিং কীভাবে হয় বাংলাদেশে সেই অভিজ্ঞতা নাই বললেই চলে। অনেক আগে রাইসুল ইসলাম আসাদ ভাইরা ইরানি দূতাবাসের সহায়তা নিয়ে বিটিভির কিছু ইরানি মুভির ডাবিং করেছিল। এইটাই বলতে গেলে বাংলাদেশে বিদেশি ভাষার কোনো কিছু ডাবিং করার অভিজ্ঞতা তখন পর্যন্ত। ডাবিংয়ের রিহার্সাল স্টাইলটা কীরকম হবে, রিহার্সালটা কে করাবে, কীভাবে হবে,
তো এগুলির আস্তে আস্তে আমরা পদ্ধতি বের করলাম যে ডাবিংয়ের জন্য একটা ডেস্ক লাগবে, যেখানে সে হেডফোন লাগায় স্ক্রিপ্ট দিয়ে মিলায় নিবে, ছোট বড় করে নিবে, এবার আবার যাবে মাইক্রোফোন সহ সহ আরেকবার দেখবে। এইরকম আমরা কিছু আস্তে আস্তে খুঁজে আমরা প্রথম 4-5 মাস কোনো প্রোডাকশন করি নাই, মানে কাজী ফিল্মস বা দীপ্ত টিভির জন্য লাভজনক কোনো প্রোডাকশন করি নাই, মানে কোনো আউটপুটই নাই, খালি আমরা শিখছি কীভাবে। আমরা পৃথিবীতে 23টা বিখ্যাত টিভি সিরিজ আমরা পাইলট এপিসোড হিসেবে আমার এই টিমকে দিয়ে ডাবিং করালাম, ফার্স্ট এপিসোড, যেটা কোথাও কখনো অনেয়ার হয়নি, হবেও না, কারণ এটা আমরা কপিরাইটই কিনে নাই, এটা আমার প্র্যাকটিসের জন্য করছি আর কি। করার পরে আমাদের একটা রিলেশন হলো, আমরা তো ডাবিং পারি, মানে এরকম রিলেশন আমাদের টিমের মধ্যে ছেলেপেলেরা, ওরা যেটা আগে ভাবছিল যে আসলে আমরা কী কাজ নিছি, মানে চাকরি নেওয়া দরকার, একটা থিয়েটার কর্মী হিসেবে করে চাকরি নিয়ে নিছি, আসলে কী করতে হবে, একটা সমুদ্রের মধ্যে ভাসছিল। এই 23টা পাইলট এপিসোড করার পর এত তারা কনফিডেন্ট হয়ে গেল যে দে ক্যান ডু এনিথিং, তখন আমি তাদেরকে সুলতান সুলেমান দিলাম যে লেটস ডু ইট, এইটা আমাদের প্রজেক্ট, এতদিন যা করছে এগুলি বাদ, এগুলি এমনি করছে। এই টিমটাই বাংলাদেশে বলবো যে বিগত 10-15 বছর যাবৎ বাংলাদেশের যতগুলি মানে ডাবিং স্টুডিও আছে সবগুলি এই আমার এই 11 জন যারা শুরু করেছিল তারাই এখন সব স্টুডিওগুলি চালাচ্ছে বাংলাদেশের সমস্ত চ্যানেলে। এখন তো দীপ্ত টিভি একা ডাবিং না, অনেক চ্যানেলেই ডাবিং হচ্ছে, অনেক হাউসে ডাবিং, বিদেশি সিরিয়াল, বিদেশি এবং অনেক অনলাইন প্ল্যাটফর্মে ডাবিং কন্টেন্ট প্রচার হচ্ছে। এই সমস্ত কাজগুলি তখন যে 11 জন শুরু করেছিল, পায়োনিয়ার বলবো আমি তাদের বাংলাদেশের ডাবিংয়ের। এখন যেটা হয়েছে যে ডাবিং পেশা হিসেবে প্রথম দাঁড়াইছে সুলতান সুলেমানের পরে। ভয়েস ডিরেক্টর হিসেবে জয়েন করেছিলাম এবং আমি ভয়েস অ্যাক্টর হিসেবে অনেকে মানে ওখানে আমার সাথে জয়েন করেছিল আমার ডিপার্টমেন্টে, তাদের মধ্যে থেকে ভয়েস নেওয়ার কথা। এবং যখন তাদের মধ্যে থেকে সুলতান সুলেমান মিলছিল না, তখন বাইরে থেকেও কিছু বড় বড় শিল্পী মানে নাম তাদেরকে দিয়েও আমরা ডেকে ট্রাই করেছি, আমি ডিরেক্টর হিসেবে ট্রাই করেছি যে সুলতান সুলেমানের ভয়েসটা অন্য কাউকে কাস্টিং করা, কারণ ডিরেকশন দেওয়া এবং একটি প্রধান চরিত্র করা দুইটা কাজ একসাথে আমি করতে চাচ্ছিলাম না, বা এটা আমার দায়িত্বের অংশ না। এবং সবচেয়ে বড় কথা, সুলতান সুলেমানের ভয়েস দেওয়া বাবদ আমি যতদিন চাকরি করেছি ডিরেক্টর হিসেবে ততদিন আমি একটি পয়সাও পাইনি, মানে আমি বিনা পয়সায় মানে ভয়েস অ্যাক্টর হিসেবে কোনো টাকা পাইনি, এটার জন্য কোনো আলাদা কোনো রিমুনারেশন পাইনি যতদিন আমি ডিরেক্টর হিসেবে কাজ করেছি। সেটা বড় কথা না, টাকা পয়সা বড় কথা না, কিন্তু এই বড় টিমটাকে গাইড করা গল্পে, এবং একসাথে আমরা আরও অনেকগুলি সিরিয়াল করছিলাম, বেন 10, পাওয়ারপাফ গার্লস, পরবর্তীতে আরও অনেক সিরিয়াল আমাদের সাথে যোগ হচ্ছিল সুলতান সুলেমানের মাঝপথেই। তো এতগুলি প্রজেক্ট চালানোর সাথে সাথে ভয়েস দেওয়া, এই যে কাজটা আমি করতে চাইছিলাম না, কিন্তু অনেক ঘাট দেখার পর মানে হচ্ছে না যখন করে, এবং আমি যখন ডিরেকশনে ছিলাম, ডিরেকশনের টেবিলে, তখন যখন বলছিলাম যে এটা এরকম করে হতে পারে, এটা এরকম করে হতে পারে, তখন সামহাউ আমার অফিসের কলিগরা প্রায় জোর জবরদস্তি বলে যে এই ভয়েসটা আপনাকে দিতে হবে। তা আমি তো রাজি হই নাই, বলছে না এটা আপনার সুলতান সুলেমান ভয়েসটা আপনারই যাবে, বাংলাদেশে আর কেউ নাই, এরকমভাবে বলছে। আমি তো এইসব বাড়তি কথা বলার দরকার নেই, মানে এই কাজটা আমার না, এই দায়িত্বটা আমার, আমি তো ভয়েস অ্যাক্টর না, আমি ডিরেক্টর। তো শেষ পর্যন্ত একদম ঊর্ধ্বতন এমডি লেভেল থেকেও তারা, তো এই আলোচনার ফলাফল তাদের কাছেও গেল, এবং আলোচনার ফলে তাদের থেকেই বলা হলো যে ইউ হ্যাভ টু ডু ইট, নো ওয়ে, এটা আপনারই করতে হবে।